তো মিউট করি সবাই। ওকে, এখানে দেখেন যে 409 ধারা তো আমরা বুঝলাম, 408 ধারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পিলির জন্য, ইভেন রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে রিটেন কিভাবে আসবে? 408 থেকে ফ্যাক্ট বেস, যে এরকম এরকম একটা লোক কাজ করতে সে এটা করছে, তখন সেটা এই ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হয়ে যাবে বাই ক্লার্ক, 408 ধারা সে শাস্তিযোগ্য হয়ে যাবে। এবার হচ্ছে 410 ধারা। 410 ধারা এবং হচ্ছে 411 ধারা শুধুমাত্র এমসিকিউর জন্য। 410-এ বলছে স্টোলেন প্রপার্টি, মানে স্টোলেন প্রপার্টি এটা কত সেকশন আছে, এটা ডেফিনিশন কত সেকশন আছে জাস্ট এতটুকু আমাদের জানলেই হবে 410 ধারাতে। এখানে একটা বিষয় আছে, যেমন হচ্ছে আমরা যেটাকে চোরাই মাল বলতেছি, সেই চোরাই মালটা কিভাবে আসে, সেটা যার কাছেই থাকুক, সে চোরাই মালটা কিভাবে আসতেছে, এটা একটা বিষয়। এখানে এখানে ওয়ে হিসেবে বলছে যে যদি এরকম হয় যে চুরির মাধ্যমে, এক্সটর্শনের মাধ্যমে, রোবারির মাধ্যমে বা ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন, যেটা আমরা 403 ধারাতে পড়ি, তারপর 405 ধারাতে যেটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট পড়ি, এর মাধ্যমে যদি সম্পত্তিটা আসে তাহলে সেটাকে আমরা বলবো স্টোলেন প্রপার্টি বা চোরাই মাল। দেখেন কি এখানে 5টা ওয়ের কথা বলছে, যেমন চুরি করা মাল আমার কাছে রাখছে, বা যে চুরি করছে তার করে রাখছে। এক্সটর্শনের মাধ্যমে একটা সম্পত্তি আমার কাছে রাখছে, বা যে এক্সটর্শন করছে তার কাছে রাখছে, তার নিজের কাছে রাখছে। রোবারির মাধ্যমে যদি এরকম হয়, বা হচ্ছে ওই যে 403 ধারার মাধ্যমে যদি হয়, বা 405 ধারার মাধ্যমে যদি হয়, যদি সম্পত্তি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয় বা এক জায়গা রাখা হয়, তাহলে সেই সম্পত্তিকে বলছে চোরাই মাল, স্টোলেন প্রপার্টি। মানে এখানে যেটা হয় যে মানে ট্রান্সফার অফ পজেশন, পজেশনটা ট্রান্সফার হয়, মানে দখলটা কি বলে ট্রান্সফার, মানে দখলটা স্থানান্তর হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। বা বা এরকম হলো যে এই 5টা অফেন্সের মাধ্যমে কোন একটা সম্পত্তি আমার দখলে নিয়ে আসা, বা মানে আমি আমার দখলে আমি রাখলাম, বা কি করলাম, বা হচ্ছে আপনার অন্য একজনের কাছে রাখলাম। যদি থাকে অন্য একজনের কাছে সেটা চোরাই মাল হবে, বা আমার কাছে আমি নিয়ে রাখি সেটাকে আমরা চোরাই মাল বলতেছি। মানে শুধুমাত্র চুরি করার মালই চোরাই মাল না, সেটা এক্সটর্শনের মাধ্যমে হতে পারে, রোবারির মাধ্যমে হতে পারে, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি এটার মাধ্যমে হতে পারে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের মাধ্যমে। তার মানে এখানে স্পষ্ট দেখেন, আমরা থেফট দেখতেছি, এক্সটর্শন দেখতেছি, রোবারি দেখছি, ড্যাকুইটি কি এখানে আছে? ডাকাতি কি আছে? না। এখন দেখা গেল যে ড্যাকুইটির মাধ্যমে কোনো সম্পদ আপনার কাছে রাখা হলো, বা যে যারা ড্যাকুইটি করছে তাদের কাছে রাখা হলো, এটা কি স্টোলেন প্রপার্টি হবে? না, এটা স্টোলেন প্রপার্টি হবে না। চোরাই মালের শাস্তির কথা বলছে 411 ধারাতে 3 বছর। এখান থেকে জাস্ট ইম্পর্টেন্ট বলতে কিছু নাই, এখান থেকে কখনোই প্রশ্ন আসে নাই, জাস্ট এতটুকু জানতে হবে চোরাই মাল কোথায় আছে বা চোরাই মাল রাখার শাস্তি কি। এবার আমরা চলে যাব সিটিং। সিটিং মানে হচ্ছে প্রতারণা। আচ্ছা, প্রতারণা বলতে আমরা কে কি বুঝি একটু শুনি। প্রতারণার সাথে তো যেমন আমরা যেই অপরাধই করে না কেন, আমরা কি জালিয়াতি করলো কি প্রতারণা, চুরি করলো কি প্রতারণা, ডাকাতি করলে কেউ আমার লাগে প্রতারণা করে রয়ে গেছে। মানে আমরা অফেন্স বলতে প্রতারণা কি বুঝি। এখন একটু জানতে চাই যে প্রতারণা সম্বন্ধে কারো কোনো ধারণা আছে কিনা, বা হোয়াট ইজ প্রতারণা, হোয়াট ইজ চিটিং।
প্রতারণার ডেফিনিশন আমরা কেউ পারবো কিনা 415 ধারাতে যে প্রতারণার ডেফিনিশন দিচ্ছে। চিটিং এ কে বলছে দেখেন আমাদের একটা শব্দ দরকার, একটা হচ্ছে ডিসেপশন। ডিসেপশন ডিসেপশন মানে হচ্ছে মানে একত্রে প্রতারণা আবার হয়, এটাকে প্রতারণা আমরা বলতে পারি। বা ডিসেপশনের বাংলা হচ্ছে ছলনা, মানে হচ্ছে মিষ্টি ভাষী শয়তান। এটা হচ্ছে যে ছলনা যেটাকে আমরা বলি। আরেকটা শব্দ আছে ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্ট আচ্ছা, তাহলে ডিসেপশন হচ্ছে প্রতারণা, সরি ডিসেপশন হচ্ছে ছলনা। ছলনার কেন কিরকম দেখবেন কি যে যে যেমন আমি আমার উদাহরণ দেই, অনেক সময় এরকম হয় ধরেন একটা লোক ও ধরেন একটা লোক ইনভেস্ট করবে না কোম্পানিতে, বা সে মানে কোম্পানিতে কোনো মতেই সে ইনভেস্ট করবে না। তাকে তার কাছে আমি খুব সুন্দরভাবে উপস্থাপিত হলাম, আমি মালিক হচ্ছি ধরেন 20,000 টাকার, তার কাছে আমি প্রেজেন্ট করলাম আমি মালিক 20 কোটি টাকা, এবং তাকে এগ্রি করাতে সম্মত হলাম। আমার গোডাউন আছে একটা, আমি তাকে শো অফ করলাম আমার গোডাউন আছে 20টা। সো আপনি আপনি যদি ইনভেস্ট করেন আপনার আপনার ক্ষতি হবে না, কারণ আমার কোম্পানির অবস্থা খুবই ভালো। কিন্তু আসলে আমি তো জানি যে আমার কোম্পানির অবস্থাটা কি। তাহলে এই যে বিভিন্ন কৌশলে তাকে আমি কি করতেছি, ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্ট মানে হচ্ছে যেটাকে আমরা আরেকটু সহজ ইংলিশে বলতে পারি ইনফ্লুয়েন্স, প্রভাবিত করা। বা অ্যাবেট, অ্যাবেট না সরি, মানে যেটাকে আমরা মানে এরকম হয় না যে একটা লোক কাজ করতে চাচ্ছে না, তাকে বলতেছি না এটা করেন, এটা করলে ভালো হবে এটা সেটা, বাট আমি তো জানি যে এই কাজটা করা তার জন্য ঠিক হবে না। তো এভাবে ডিসিপশনের মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে যদি ইন্সপায়ার করি, ইন্সপায়ার বলা, ইন্সপায়ার হচ্ছে নেগেটিভ, সরি মানে পজিটিভ ওয়ার্ড, আর এই ইন্সপায়ারের নেগেটিভ ওয়ার্ড হচ্ছে ইনডিউস, ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্ট মানে হচ্ছে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়ানোর জন্য তাকে ইন্সপায়ার করা, এটা হচ্ছে ইনডিউসমেন্ট। তো একটা ব্যক্তিকে আমি ডিসিপশনের ডিসিপশনের কৌশল হিসেবে ছলনা করে বিভিন্ন কৌশলে তাকে ইনডিউসমেন্ট করতেছি, কেন যে তার কাছে যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তিটা অন্যের কাছে বিক্রি করার জন্য। সাপোজ বিক্রি করা না, জাস্ট এখানে বিক্রি করার শব্দটা উল্লেখ করে নাই, আমরা বলতেছি যে ওই সম্পত্তিটা অন্য কাউকে দিতে বললাম, ডেলিভার মানে ডেলিভারি করতে বললাম, বা হচ্ছে সেই সম্পত্তিটা যেন আমার কাছে রেখে দেয়, মানে আপনার দখলে যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তিটা যেন আপনি আমার কাছে রেখে দেন। এজন্য বিভিন্ন ভাবে আপনাকে ইনডিউসমেন্ট করতেছে, বাট আমার হচ্ছে ইল ইল ইন্টেনশন, খারাপ উদ্দেশ্য। একটু মিউট করে রাখি। বা আমি আপনাকে ইনডিউসমেন্ট করলাম রেকর্ড না থাকলে একটা আমার বাস্তব কাহিনী বলতাম। যাই হোক, আমি আপনাকে ইনডিউসমেন্ট করলাম যে আপনার
যেটা করা দরকার সেটা না করার ব্যাপারে। যেমন আমি যদি আমার বন্ধুকে বলি, বন্ধু পড়াশোনা করে কি হবে, তোর পড়ার টেবিলে থাকা দরকার নাই, পড়াশোনা করে সরকারি চাকরি করে কয় টাকা পাবি, তুই সবজি লিয়ে আবার নগদ নগদ টাকা পাবি। আমার ক্রিমিনাল ইন্টেনশন হচ্ছে ও চাইতে ও যাতে আমার চাইতে বড় না হতে পারে। তাহলে প্রথমত ডিসিপশন, তারপর ইনডিউসমেন্ট। কেন? তাকে কোনো একটা কাজ করার জন্য প্ররোচিত করা বা কোনো একটা কাজ না করার জন্য প্ররোচিত করা, বা তার কাছে যে সম্পত্তিটা আছে সেটা আমাকে ডেলিভারি করার জন্য, বা তার কাছে যে সম্পত্তিটা আছে সেটা অন্যকে ডেলিভারি করার জন্য যে ডিসিপশন নেওয়া হয়, এটাকে আমরা বলি চিটিং। এটাকে আমরা বলি চিটিং। এবং সেটার ফলে কি হয়, আমি যে কাজের জন্য তাকে ইনডিউসমেন্ট করতেছি, ইনডিউসমেন্ট হচ্ছে ইন্সপাইরেশন, উৎসাহের নেগেটিভ সাইড, নেগেটিভ মিনিং, যে প্রভাবিত করাম খারাপ উদ্দেশ্যে। সেখানে দেখা গেল সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সুনাম নষ্ট হয়ে গেছে, তো বিভিন্ন ভাবে প্রতারণা করলাম। আপনার তাহলে চিটিং এর ডেফিনেশন হচ্ছে 415 ধারা। এই 415 ধারা চিটিং এর শাস্তি উল্লেখ করছে হচ্ছে 417 ধারাতে, সেখানে বলছে 1 ইয়ার। তাহলে নর্মালি প্রতারণার জন্য শাস্তি কত? 1 ইয়ার। নর্মালি প্রতারণার জন্য শাস্তি হচ্ছে 1 ইয়ার, 1 বছর। ওকে, এবার হচ্ছে যে আমি আপনার সাথে চিট করলাম, তার মানে 415 ইকুয়াল টু 417। 417তে বলছে আপনার কিসের কথা? 417তে বলছে আপনার 417তে বলছে আপনার হচ্ছে যে চিটিং এর শাস্তির কথা বলছে। এবার হচ্ছে 416, 416 বলছে যে কি বলছে? 416 বলছে যে চিটিং বাই পার্সনেশন। আমরা সেকশন 170 দেখছিলাম, 170 ধারাতে দেখছিলাম পার্সোনেটিং এজ এ পাবলিক সার্ভেন্ট, সরকারি কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করা 170 দেখছিলাম, সেখানে আমরা শাস্তি হিসেবে দেখছিলাম 2 ইয়ার্স। বাট এখানে আমরা দেখতেছি এই অন্যের রূপ ধারণ করে ছদ্মবেশে আমি কি করলাম? প্রতারণা করলাম। কিরকম? যেমন এরকম হয় না যে যে আমার হসপিটালে রুগী আসলো, আমি রুগীকে পরিচয় দিলাম আমি বিশ্বের যত নামি দামি ইউনিভার্সিটি আছে সেখান থেকে আমি ডিগ্রি অর্জন করছি, তাই যে তার সাথে আমি প্রতারণা করলাম। কিন্তু আসলে আমি সেখানকার কি? আসলে আমি সেখানকার ওই এটার কি বলে, কম্পাউন্ডার না কি বলে, মানে সহযোগী। সহযোগী বলতে পিওন আর কি, খাতাপত্র আগায় দেয়। আচ্ছা, তাহলে আমি ছিলাম হচ্ছে একজন মানে হেল্পার, সেখানে আমি পরিচয় দিচ্ছি আমি বাসের মালিক। এই যে না পরিচয় দিয়েছে যে মানুষের সাথে প্রতারণা চিট করতেছি, এটা হচ্ছে 416, 416 ধারায়, 416 ধারায়। আমার অফিসের যেমন দেখবেন কি যে আপনার জব এক্সপিরিয়েন্স চাই, হ্যাঁ, তো আমারই এক পরিচিত লোক, সে জব এক্সপিরিয়েন্স দিল, সে হচ্ছে আমার কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট অফিসার, কিন্তু সে কিন্তু ইন্টার পাস, সে কেবল চাকরির লাইফে প্রবেশ করছে।
এই যে না, সে যে অন্য জায়গায় যে এই পরিচয়টা দিচ্ছে, এটা হচ্ছে চিটিং বাই পার্সোনেশন 416। এটা শাস্তি কততে? এটা শাস্তিতে বলছে 419, 419 ধারায়, যেটার জন্য শাস্তি হচ্ছে 3 ইয়ার্স, 3 বছর পর্যন্ত জেল। তাহলে 415 ইকুয়াল টু 417, 416 ইকুয়াল টু 419। এই ধারাগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। রিটেনে আসার সম্ভাবনা 0%, রিটেনে আসবে না, এমসিকিউর জন্য একবারে। এবার হচ্ছে 420 ধারা। 420 ধারা এখানে বলছে, এখানেও চিটিং এর কথা বলছে। তাহলে 415 ধারার সাথে 420 ধারার পার্থক্যটা কি? 420 ধারার সাথে 415 ধারার পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে 420 ধারাতে বলছে, ধরেন এরকম যে যেমন আমি সিল, স্বাক্ষর, এগুলো আমি আপনার কাছ থেকে নিলাম বা আপনাকে দেওয়ার জন্য আপনাকে ইনডিউসমেন্ট করলাম, বা এরকম হলো যে আমি আপনাকে একটা জিনিস নষ্ট করতে বললাম, হুইচ ইজ ভেরি মাচ ভ্যালুয়েবল, যেটার দাম অনেক বেশি, অথবা হচ্ছে যে এরকম হলো যে একটা সম্পত্তিকে অন্য একটা সম্পত্তিতে রূপান্তর করার জন্য আমি আপনাকে বললাম, আলটিমেটলি আপনার ক্ষতি হোক এই উদ্দেশ্যে। মানে 420 এর ওজনটা বেশি, 415 চাইতে শাস্তি হচ্ছে 7 ইয়ার্স। বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে সম্পত্তি হয় না, যে সম্পত্তির বাংলা সিনেমায় দেখেন না যে এটা এটা এখানে কি লেখা আছে এটা পড়তে পারবেন না, তাড়াতাড়ি সই দেন, সই দিয়া পুরো বিশাল বাড়ির মালিক সে হয়ে যায়। তো এটা হচ্ছে 420 ধারা, যে এখানে হচ্ছে শাস্তি হচ্ছে 7 ইয়ার্স। এখন যদি বলে চিটিং এর শাস্তি কত, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? চিটিং এর শাস্তি হচ্ছে 417, 1 বছর। 420 কে বলতে হলে আপনাকে স্পষ্ট করে বলে দিবে যে ইনডিউসিং ডেলিভারি অফ প্রপার্টি, কোন একটা সম্পত্তি অসাধুভাবে হস্তান্তর করার জন্য যে চিট করা হয়, এটা শাস্তিযোগ্য হবে 420। ঠিক এভাবে বলে দেয়। আর যদি চিটিং এর শাস্তি বলে, সেক্ষেত্রে আমাদের 417 ধারা। এই ধারাগুলো আসছে একেবারে অ্যাডভোকেসি পরীক্ষায় আসে, ভালোই আসে, বাট এমসিকিউতে খুব, মানে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের 403 ধারাতে দেখেন যে 403 ধারাতে হচ্ছে যে আমি একটা সম্পত্তি অন্য দখল থেকে নিয়ে আসি, নিয়ে এসে আমি সেটাকে অন্য কোনো সম্পত্তিতে ব্যবহার করি বা আমার নিজের প্রয়োজনে ব্যবহার করি। তার মানে আমি অন্যের ক্ষতি করতেছি, পক্ষান্তর আমার নিজের উপকার করতেছি। যার কাছ থেকে নিয়ে আসলাম তার ক্ষতি করতেছি, পক্ষান্তর আমার নিজের উপকার করতেছি। কিন্তু যদি এরকম হয় যে আমি সম্পত্তিটা নিজের প্রয়োজনে ব্যবহার করব না, কাউকে ব্যবহারও করতে দিব না, নিজের প্রয়োজনে ব্যবহার করব না, কাউকে ব্যবহারও করতে দিব না, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে 425 ধারা। সেক্ষেত্রে হচ্ছে 425 ধারা। 425 ধারাতে বলতেছে মিসচিফ, ক্ষতি করা আর কি। কেন ক্ষতি করা? যে অন্যের একটা সম্পদ আমি মানে এমনিতেই ক্ষতি করব, ড্যামেজ করব। মানে এখানে যেটা হচ্ছে আমার নিজের কোনো লাভ নেই, হুদাহুদি।
আমি ধরেন সিগারেট খাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম যে একটা নাড়াপাড়া তো চিনি যে গরুরে খাওয়ানোর জন্য। তো খড়কুটের যেই একটা করছে, মানে স্তম্ভ করছে, সেখানে আমি ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরা দিলাম হুদাই। এখানে আমার কোনো লাভ নেই, লাভ একটাই যে অন্যের ক্ষতি করতে পারলাম। তো এটা হচ্ছে মিসচিফ 425 ধারা। এটার জন্য শাস্তি হচ্ছে আপনার 426-এ বলছে 3 মাস। এগুলা সব এমসিকিউর জন্য, খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তাহলে মিসচিফ এবং ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি বা ডিসঅনেস্টলি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, এটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ওখানে নিজের একটা সুবিধা থাকে, বাট এখানে নিজের কোনো সুবিধা নেই। এখানে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি অন্য সম্পত্তি ক্ষতি করব, এটা হচ্ছে আমার ইন্টেনশন। এটা হচ্ছে 425 ধারা মিসচিফ, শাস্তি হচ্ছে 426, 3 মান্থস। এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে 441-এ। এখানে গিয়ে দেখেন এই ধারাগুলো আসলে এমসিকিউর জন্য হালকা ইম্পর্টেন্ট। যে এখানে যেটা বলছে 441-এ বলছে ক্রিমিনাল ট্রেসপাস। ট্রেসপাস হচ্ছে যেমন আমার ফ্ল্যাটে তো কেউ অনুমতি ছাড়া আসতে পারে না। মানে আমি যদি আপনার অফিসে প্রবেশ করি, আপনার পারমিশন দরকার, আমি পারমিশন না নিয়ে আপনার অফিসে প্রবেশ করলাম, দ্যাট মিনস আমি ট্রেসপাস করছি। আমি পারমিশন না নিয়ে আপনার অফিসে প্রবেশ করলাম অপরাধ করার উদ্দেশ্যে, সেটা হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস। ট্রেসপাস মানে কি? আমি পাস করলাম উইদাউট পারমিশন। বাট সেই পাস করা, সে আপনার রুমে প্রবেশ করা যদি ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে হয়, তাহলে সেটা হয়ে যাবে ক্রিমিনাল ট্রেসপাস। এখানে বলছে মানে কোন প্রপার্টিতে প্রবেশ করার কথা বলছে। যেমন হচ্ছে আমি আপনার ল্যান্ডে গেলাম, আমি আপনার জমিতে গেলাম আপনার অনুমতি ছাড়া, এবং আপনাকে ভয় দেখাইলাম, এবং সেখানে যদি কোনো অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করে, সেটা হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস। এটা 441-এ ক্রিমিনাল ট্রেসপাসের ডেফিনেশন দিচ্ছে যে ক্রিমিনাল ট্রেসপাস কাকে বলে, সেটা 441-এ বলছে। 442-এ বলছে হাউস ট্রেসপাস। হাউস ট্রেসপাস কি? হাউসে প্রবেশ করা। আর ক্রিমিনাল ট্রেসপাস যে কোনো জায়গায় হতে পারে। যখন হাউস ট্রেসপাস বলে দিবে, মানে আপনার ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা হচ্ছে হাউস ট্রেসপাস, যেটা 442-এ বলে দিছে। 443-এ বলছে লার্কিং হাউস ট্রেসপাস, মানে হচ্ছে গোপনে যাওয়া। মানে হাউস ট্রেসপাস মানে হচ্ছে আমি অনুমতি ছাড়া যাচ্ছি, আপনার প্রকাশ্যে আপনি দেখতেছেন যে আমি আপনার ঘরে প্রবেশ করতেছি। আর লার্কিং হাউস ট্রেসপাস হচ্ছে আমি আপনার ঘরে প্রবেশ করছি আপনার অনুমতি ছাড়া, আপনি জানেন না, মানে মানে থেফট, চুরির মতো। এটা হচ্ছে 443-এ বলছে। 443 আরেকটা জিনিস আছে, না না 444 আরেকটা জিনিস আছে, লার্কিং হাউস ট্রেসপাস বাই নাইট, মানে রাতের বেলা গোপনে আপনার ঘরে প্রবেশ করা, এটা হচ্ছে 444। এমনিতে গোপনে প্রবেশ করা, সেটা হচ্ছে 443। তবে সময়ের উপর নির্ভর করে 444 যে কখন আমি প্রবেশ করলাম আপনার ঘরে। এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, 445-এ বলছে হাউস ব্রেকিং। হাউস ব্রেকিং, এই হাউস ব্রেকিং এর বাংলা হচ্ছে যে আমার যেটা ইউজুয়াল পথ না, আমার যেটা স্বাভাবিক পথ না, সে স্বাভাবিক পথ ছাড়া আমি অস্বাভাবিক পথ দিয়ে আপনার ঘরে প্রবেশ করলাম, যেটাকে আমরা বলি অপথে গৃহে প্রবেশ। মানে আমার যেটা পথ না, যেমন হচ্ছে আমি আপনার ঘরে প্রবেশ করব, আপনি আপনার ঘরে আপনি যেই দরজা দিয়ে প্রবেশ করেন সেই দরজা দিয়ে প্রবেশ করবো, স্বাভাবিক। আমি সেই দরজা দিয়ে প্রবেশ করলাম না, বা সেই দরজা দিয়ে প্রবেশ করলাম জোর করি, সেই দরজাটা ভেঙ্গে। গ্রামে দেখা না যায় পিরা কাটটা চোর ঢুকছে,
সেটাকে আমরা বলি হাউস ব্রেকিং। জানলা কাইটা, জানলার যেই লোহার শিক আছে সেটা কাইটা ঢোকে, এটাকে আমরা বলি হাউস ব্রেকিং। তো হাউস ব্রেকিং 6টা ভাবে হতে পারে, এটা 445-এ বলছে। তাহলে 445 আছে, একটা জিনিস মনে, হাউস ব্রেকিং কোথায় আছে? 445-এ কয় ভাবে হতে পারে? 6 ভাবে হতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমি আপনার ঘরে প্রবেশ করলাম, ওপেনিং এ লক, একটা তালা খুলে, যে তালাটা আছে সে তালাটা খুলে প্রবেশ করলাম। এখন ভাই আমি আপনার ঘরের তালা কেন কেন খুলতে যাব? তা আপনি মানে মানে কি, যখন হচ্ছে স্বাভাবিক, যখন হচ্ছে মানে আপনার ঘরে প্রবেশ করার রাইট আমার নাই, সেই অবস্থাতে আমি অন্য কোনো পন্থায় প্রবেশ করলাম আপনার ঘরে, সেই পন্থাগুলো কি কি সেটা বলছে 445-এর 445-এ বলছে 6টি উপায়, এখানে জাস্ট ধারা কেন্দ্রিক। তারপর হচ্ছে সেটা যদি আবার রাতের বেলা হয় তাহলে হচ্ছে সেটা হচ্ছে 446-এ পড়ে যাবে। মানে স্বাভাবিকভাবে হাউস ব্রেকিং হচ্ছে 445, 446 হচ্ছে রাতের, এটা হচ্ছে 446। মানে হচ্ছে যেটাকে আমরা বলি হাউস ব্রেকিং বাই নাইট 446। আমরা 441-এ পড়ছিলাম ক্রিমিনাল ট্রেসপাস। সে ক্রিমিনাল ট্রেসপাসের শাস্তি বলছে 447-এ 3 মাস। আমরা হাউস ট্রেসপাস পড়ছিলাম 442-এ, যেটা শাস্তির কথা বলছে 448-এ, যেটা শাস্তি হচ্ছে 1 বছর। হাউস ট্রেসপাস মানে 441 ইকুয়াল টু 447, 442 ইকুয়াল টু 448। আচ্ছা, এতটুকু আমাদের মোটামুটি ভাবে পড়লে হবে। 443-এ যাই, যে লার্কিং হাউস ট্রেসপাস, এটা হচ্ছে 453-তে এটা শাস্তির কথা বলছে আমাদের। আরো 456-তে যান, 456-তে গিয়ে বলছে আপনার লার্কিং হাউস ট্রেসপাস মানে দুইটাকে এক করে বলছে, যে একটা হচ্ছে লার্কিং হাউস ট্রেসপাস মানে হচ্ছে গোপনে আপনার ঘরে প্রবেশ করা শাস্তির কথা বলছে, আর একটা হচ্ছে হাউস ব্রেকিং বাই নাইট, রাতের বেলা আপনার ঘরে প্রবেশ করা, অফর দিয়ে প্রবেশ করা, সেটা শাস্তির কথা বলছে 456-এ 456 ধারাতে, যেখানে শাস্তি বলছে 3 ইয়ার্স, আপ টু 3 ইয়ার্স, 3 বছর পর্যন্ত জেল। এই ধারাগুলো আছে একেবারে আপনার ইসের জন্য, প্রিলির জন্য, একেবারে ডিরেক্ট। এখানে আপনাকে কোনো ফ্যাক্ট বুঝতে হবে না, কিছু বুঝতে হবে না, জাস্ট এখান থেকে ধারা কেন্দ্রিক প্রশ্ন হবে। এবার আমরা চলে যাব 463, 463 ধারা। দাদা শাস্তিগুলার ধারা একটু বলবেন? 448 না, 447, 448, 453, 456, আর অনেক শাস্তি আছে, আমাদের লাগবে না। আর 447, 448, 453, 456। এবার হচ্ছে জালিয়াতি কাকে বলে? ফোরজারি। ফোরজারির ডেফিনেশন দিছে 463-তে 463 ধারায়। জালিয়াতি কি জিনিস? জালিয়াতিটা নরমালি হয় একটা ডকুমেন্টের ক্ষেত্রে, নরমালি না, এটা আসলে নিয়ম, যে একটা ডকুমেন্টের ক্ষেত্রে জালিয়াতি হয়। কিভাবে? একটা ডকুমেন্টের ক্ষেত্রে জালিয়াতি হয়, যেমন আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, বাট আমার ইন্টেনশনটা হচ্ছে যে আমি এই ডকুমেন্টটা কাজে লাগিয়ে কারো ক্ষতি করব। আমার ইন্টেনশনটা হচ্ছে আমি এই ডকুমেন্টটা কাজে লাগিয়ে আমি তার সম্পত্তিকে দাবি করব। যেমন এরকম অনেক হয় না। এর মাঝে আমি চাঁদপুরের একটা ঘটনা করলাম, সে মানে দলিল, একটা নকল একটা দলিল বানাইছে, দলিল বানায় বলতেছে যে এই দোকানটা আমার।
তাহলে এভাবে কিন্তু আমরা অনেক সময় অন্যের সম্পত্তি ক্লেম করি। আমি একটা দলিল দিয়া বা পার্ট অফ ডকুমেন্ট, একটা ডকুমেন্টের একটা অংশ বানাই, আমি বললাম যে আপনাকে এই কাজটা করতে হবে, আপনাকে এই সম্পত্তি থেকে সরে যাইতে হইব, বা আমি তার সাথে ফ্রড করার উদ্দেশ্যে আমি একটা ডকুমেন্ট তৈরি করলাম, বা একটা ডকুমেন্টের অংশকে আমি এডিট করলাম, হ্যাঁ, তো এটাকে আমরা ফোরজারি বলবো। ফোরজারি ডেফিনেশন আছে 463। এই জায়গাটা রিটেনের জন্য হালকা ইম্পর্টেন্ট, খুব বেশি না, বাট প্রিলিজন ইম্পর্টেন্ট যে জালিয়াতি কোথায় আছে। বাট এখান থেকে 378 থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ধারা পড়লাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্যাক্ট তুলে দিয়ে বলবে এটা কোন ধারায় আছে, মানে প্রিলিতে রিটেনের ক্ষেত্রে তো ফ্যাক্ট, মাস্ট ফ্যাক্ট হবে। তো 463 তো আপনাকে এরকম ভাবে বলে দিতে পারে যে যদি এরকম হলো যে একটা ব্যক্তি একটা ডকুমেন্ট তৈরি করলো, ডকুমেন্ট তৈরি করে রিয়াল ওনারকে, যিনি সম্পত্তি রিয়াল ওনার, তাকে বলতেছে সে যেন ওই সম্পত্তি থেকে সরে যায়, সে সম্পত্তি অ্যাবান্ডন করে বা ছেড়ে যায়, এটা বলা হলো। তার মানে আমি ডকুমেন্টটা ইউজ করলাম কেন? একটা মানুষকে তাড়ানোর জন্য, একটা সম্পত্তি জেনেছে রিয়াল ওনার, তাকে তাড়ানোর জন্য। এভাবে যদি আমরা করি তাহলে সেটা শাস্তিযোগ্য হবে, সরি শাস্তিযোগ্য না, তাহলে সে জালিয়াতি করছে বলে ধরে নেওয়া হবে। এই যে না দেখেন আমাদের সমাজের অহরহ ঘটনা, সেটা হচ্ছে 464, মেকিং ফলস ডকুমেন্ট বা মিথ্যা দলিল তৈরি করা। এটা হচ্ছে 464, যে মিথ্যা দলিল তৈরি করে একটা মানুষকে হ্যারাস করা, এটা হচ্ছে 464 দ্বারা জাস্ট ডেফিনেশন। আমরা 463 তে ডেফিনেশন অফ ফোরজারি দেখি। এই ফোরজারি শাস্তি হচ্ছে 465 এ 465 ধারাতে, সেখানে বলছে আপ টু 2 ইয়ার্স, 2 বছর পর্যন্ত জেল। 465 এগুলো হচ্ছে প্রিলির জন্য খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আমরা চলে যাব আমরা শেষের দিকে চলে আসছি। 499 তে বলছে 464 শাস্তি। 464 শাস্তি কি? 464 তে বলছে মেকিং ফলস ডকুমেন্ট, মানে এখানে যেটা বলছে যে একটা ডকুমেন্ট যে ফলস হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? এখন 464 শাস্তি কিন্তু আমাকে ওইভাবে বলে নাই। 464 শাস্তি আমরা যদি বুঝি, সেক্ষেত্রে আমাকে 466 এবং 467 তে যাইতে হবে, বা আরো অনেক কিছু আছে, 471 যাইতে পারে, 400, মানে 464 শাস্তি আসলে 466 থেকে শুরু করে আপনার মোটামুটি ভাবে 477 এ পর্যন্ত আছে শাস্তির কথা। তো এই কারণে ওই শাস্তিটা আমরা বললাম না আর কি। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে তারপরে আমরা চলে যাবো হচ্ছে আপনার 499 ধারাতে। 499 ধারাতে বলছে ডিফেমেশন। ডিফেমেশন বা হচ্ছে এটাকে কি বলে, মানহানি। আচ্ছা, এখানে আমাদের আরেকটা ধারা